আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গোলাম মাওলা রনির মুখোশ খুললেন দ্বিতীয় স্ত্রী ফারজানা। রাজসাক্ষী হতে চান ছাত্রদের লাশ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা। জামাতের সঙ্গে জোট বাঁধতে নারাজ অধিকাংশ ইসলামী দল। বড় পরিসরে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে ইরান। অবৈধ অভিবাসীদের উগান্ডা পাঠাচ্ছেন ট্রাম্প। এবার বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন, পাত্রীকে কেনই বা তিনি ফের বিয়ে করলেন, এসব নিয়ে কানাঘুষা চলছিল নানা মহলে। তবে সবকিছু স্পষ্ট হয় গত বুধবার। এদিন রাতে সম্পত্তির লোভে 2 সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করে রনি শিরোনামে নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে রনির কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস করেন তিনি। এছাড়া ফারজানাকে কিভাবে রনি বিয়ে করেছিল, কেন বিয়ে করেছিল, কেন তাকে ডিভোর্স দিয়েছে, এসব বিষয় তুলে ধরেছেন ইলিয়াস। আবার রনির প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিকটিম নিজেও। তবে ফারজানা রনির অডিও রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর। স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন, রনি আমাকে কখনো প্রেম করার জন্য অফার করে নাই। সে জানতো আমার স্বামী আছে, তবে সে আমাকে বিয়ের কথা বলতো। আমি বলতাম আমার তো স্বামী আছে, আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি, আপনি যদি বিয়ে করতে চান অন্য কাউকে করেন। কথা শুনে তখন সে কোনো কথা বলতো না। অনেকদিন পর আবারও সে বলতো, আমি ফ্যামিলিতে অনেক অশান্তিতে আছি, আমি আসলে ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর হোটেল রেডিসনে আমরা বিয়ে করি। এর মধ্যে রনির বড় ছেলের বিয়ে হয়। বিয়ের পর আমি বললাম, আমি কি আসবো? সে বলল, ঠিক আছে আসো। আমি বললাম, আমি আসলে সবার সঙ্গে কি বলে পরিচয় করিয়ে দিবা? সে বলে, এই মুহূর্তে এটা সম্ভব না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে না আসি, কারণ আমি ওখানে যাব, সবার সঙ্গে দেখা হবে, ওখানে গিয়ে তো আর অভিনয় করা সম্ভব না। এরপর সে বলল, ঠিক আছে, তুমি যেটা বেটার মনে করো সেটাই করো। গোলাম মাওলা রনির অরুণাপল্লী নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। সে বিষয়ে ফারজানা বলেন, রনি বলেছে ওই বাড়িটি তার জন্য বানিয়েছেন। বাড়িটি বানানোর পর প্রথমবার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে গিয়েছিল। সে যাওয়ার পর রাগারাগি করে তার স্ত্রী ও ছেলেমেয়েরা রনিকে একা রেখে চলে আসে। 1.5 মাস আগে রনির সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন ফারজানা আফরোজ। তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, সে বিষয়েই রনির সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছিলেন। সেই দিন কি ঘটেছিল তার বর্ণনায় ফারজানা বলেন, ওই দিন আমাকে রনি তার অফিস থেকে বের হয়ে যেতে বলে, না হলে পুলিশ ডাকবে বলে জানায়। আমি বলি, তুমি পুলিশকে কল দাও, আমিও মিডিয়াকে ডাকবো। আমি তোমার ওয়াইফ, আমি তোমার অফিসে আসতে পারবো না, তোমার সঙ্গে কথা বলতে পারবো না, এটা কোনো ধরনের নিয়ম। এরপর সে সত্যি সত্যি পুলিশকে কল দিল। তিনি বলেন, শাহবাগ থানা থেকে পুলিশ আসার পর রনি তাদের বলল, এই মহিলা আমার কাছে টাকা চাইতে এসেছে। তখন পুলিশ আমার পরিচয় জানতে চাইলে আমি বলি, আমি রনির ওয়াইফ। আমার কাছে কাবিন আছে কিনা জানতে চায় পুলিশ। আমি বলি, কাবিন নামা আছে। এরপর রনি পুলিশকে বলে, এই মহিলা আমাকে হিপটোনাইজ করে চিটাগাং থেকে একটা কাগজের টোকা দিলে আমি বেহুশ হয়ে যাই। ফুস ফিরে দেখি অসংলগ্ন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছি। আর এই মহিলা বলছে তার সঙ্গে নাকি আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর দেখি কাবিনে আমার স্বাক্ষর। তখন আমি বললাম, গোলাম মাওলা রনি, তুমি 7 বছরের বাচ্চা, আমি তোমাকে হিপটোনাইজ করে চিটাগাং নিয়ে গেছি, তুমি এভাবে মিথ্যা বলতেছো, তোমার উপর আল্লাহর গজব পড়বে না? তখন সে বলে, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে, আর তুমি যদি মিথ্যা বলো তোমার উপর আল্লাহর গজব পড়বে। এরপর আমি পুলিশকে সব ঘটনা খুলে বলি, তাদের বলি আমি জীবনে অনেক ভালো ছিলাম, সে বারবার আমাকে বুঝিয়ে তার কাছে নিয়ে আসছে, এখন যদি সে আমার সঙ্গে এরকম করে তাহলে আমার মেয়েটাকে কিভাবে বিয়ে দেব? তখন পুলিশ রনিকে খুব করে বোঝালো। এই ঘটনায় শাহবাগ থানায় ওসিকে ফোন দিয়েছিলেন জানিয়ে ফারজানা বলেন, তখন ওসি বলেছিলেন, এমনিতে ঝামেলায় বাঁচি না, আপনাদেরটা আপনারা সামলান তো, কোনো মিটিং করতে পারবো না। সাভারের আশুলিয়ায় গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তিনি এই আবেদন করেন। এদিকে 6 জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 3 সদস্যের এই ট্রাইব্যুনালের অপর 2 বিচারক হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন। 16 আসামির মধ্যে কারাগারে থাকা 8 জনকে এদিন আদালতে হাজির করা হয়। তারা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক,
এসআই শেখ আফজারুল হক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল। এদিন আসামি শেখ আফজারুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন। তিনি আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক, এছাড়া সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশের সাবেক এসআই বিশ্বজিৎ সাহা সহ এ মামলার ৮ আসামি পলাতক। তাদের পক্ষে 2 জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 2 জুলাই এ মামলায় 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার অভিযোগে বলা হয় 2024 সালের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 জন নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। পরে নিহত 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজেই জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয়। এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন। তবে জামাত ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে এই দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী। এই পরিপ্রেক্ষিতে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামাতের সঙ্গে থাকছে না সেটা ইতোমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গেছে। জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, বাংলাদেশ জামাত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। জামাতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন, আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুরি যাওয়া 10টি চাকার চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে। এসব চাকা চুরি করে একটি চক্র তা বেসরকারি অন্য এয়ারলাইন্সের কাছে বিক্রি করে বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় চুরির ঘটনা ও স্থাপনাটির ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাটি সামনে এসেছে। এটিও খতিয়ে দেখেছে সংস্থাটি। বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ ABM রওশন কবির বলেন, নিলামে ওঠানোর জন্য বিমানের অব্যাহত টায়ার রাখা ছিল। সেখান থেকে 10টি টায়ার বিমানের 2 সদস্য একটি এয়ারলাইন্সের কাছে বিক্রি করেছেন বলে প্রাথমিক তদন্তে বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন পুলিশি তদন্তের মাধ্যমে জড়িতরা চিহ্নিত হবে। রবিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এরই মধ্যে বিমানে জড়িত 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিমান চলাচল বিশ্লেষক ও বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম কালের কণ্ঠকে বলেন, বিমানবন্দরের মতো KPI-ভুক্ত এলাকায় 10টি চাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া ঘটনা খুবই উদ্বেগজনক। বিমানের দুর্বল প্রশাসনিক কাঠামোর সুযোগ নিচ্ছেন দুর্নীতিবাজ কর্মকর্তারা। এত চাকা নিতে গেলেও তো ধরা পড়া উচিত ছিল। বিমানবন্দরে যেসব পুরনো উড়োজাহাজ পার্ক করে রাখা আছে সেখান থেকে নিয়মিত যন্ত্রাংশ চুরি হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে যারা জড়িত তারা উৎসাহ পায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। ঘটনার সূত্রপাত হয় গত শনিবার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেডে রাখা বিমানের 10টি আনসার্ভিসেবল টায়ার অকেজো চাকা খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে গত সোমবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন। জিডিতে সরাসরি চুরির অভিযোগ না এনে তিনি উল্লেখ করেছেন যে চাকাগুলো খুঁজে পাওয়া যায়নি। জিডিতে বলা হয়, 16 আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি আনসার্ভিসেবল টায়ার বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেডে খুঁজে পাওয়া যায়নি। চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, US বাংলা এয়ারলাইন্সের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, আর এটি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। বিমানবন্দর থানার OC তসলিমা আক্তার কালের কণ্ঠকে বলেন, উড়োজাহাজের টায়ারের বিষয়ে বিমান বাংলাদেশ একটি সাধারণ ডায়েরি করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির অংশ হিসেবে
হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই চুক্তি অনুযায়ী নিজেদের নাগরিক নন এমন অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে দেশ দুটি। এটি ট্রাম্পের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ এবং আন্তর্জাতিকভাবে অভিবাসী পুনর্বাসনের একটি বড় পদক্ষেপ। তবে এই পদক্ষেপটি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই নীতির তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো। তবে চুক্তিটি ঠিক কবে হয়েছে তা প্রকাশ করেনি দেশগুলো। বৃহস্পতিবার উগান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব বাগির ভিনসেন্ট ওয়াইসওয়া জানিয়েছেন দুই দেশ এখন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বিবিসি, দ্য গার্ডিয়ান, সিবিএস, দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে উগান্ডা প্রায় 20 লাখ শরণার্থী ও আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে, যাদের অধিকাংশই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান এবং সুদান সহ পূর্ব আফ্রিকার অন্য দেশ থেকে এসেছে। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে উগান্ডা যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থী এশীয় ও আফ্রিকান অভিবাসীদের একটি অনির্দিষ্ট সংখ্যাকে গ্রহণ করবে। অন্যদিকে হন্ডুরাস 2 বছরের মধ্যে স্প্যানিশ ভাষী দেশগুলোর কয়েকশো নির্বাসিত ব্যক্তিকে গ্রহণ করতে রাজি হয়েছে। তবে চুক্তিতে বলা হয়েছে এই অভিবাসীদের কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। চুক্তি অনুযায়ী মোট কতজন পুনর্বাসিত হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসন বিভিন্ন মহাদেশের একাধিক দেশের সঙ্গে একই ধরনের নির্বাসন চুক্তি করার জন্য চাপ প্রয়োগ করছে। এর আগে প্যারাগুয়ে, রুয়ান্ডা, পানামা এবং কোস্টারিকার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ তৃতীয় দেশ হিসেবে অভিবাসী গ্রহণে সম্মত হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি অবৈধ অভিবাসীদের বিতরণ। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরের 2 দিনব্যাপী সাস্টেইনেবল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রতিবেদনের খবর জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের। বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে 2 দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে। ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন, দেশীয় দক্ষতার উপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায়। এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।